আমাদের আজকের গল্পটি একান্ত অর্থে প্রাপ্তবয়স্কদের জন্য এবং গল্পটি শুরু করার আগে একটি বিশেষ সতর্কতা। যারা দুর্বল চিত্তের মানুষ কিংবা যারা হিংস্রতা কিংবা নৃশংসতা একদমই সইতে পারেন না, তারা দয়া করে এই গল্পটি শোনা থেকে বিরত থাকবেন। প্রথমেই ধন্যবাদ জানাই লেখিকা অর্পিতা সরকারকে আমাদের সাথে এই গল্পটি ভাগ করে নেওয়ার জন্য এবং আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য এই গল্পটিকে অডিও রূপে প্রকাশ করার। কিছু গল্প থাকে যা সমাজে আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে এমনভাবে আয়না রূপে মানুষের কাছে তুলে ধরে যা কখনই অস্বীকার করা যায় না। এই গল্পটি সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, শুধু একটি কথা বলবো। এই গল্পটি আমরা যখন নির্বাচন করেছিলাম তখন গল্পটি প্রথমবার পড়ার পর আমাদের মুখ থেকে আধ ঘন্টা কোনো কথা বেরোয়নি। গল্পটি এতটাই বাস্তববাদী। আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের এই প্রথম নির্বাচিত গল্পটি দয়া করে শেষ অবধি শুনবেন এবং ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে আমাদের সকল নারী শ্রোতাদেরকে জানাই কুর্নিশ এবং হ্যাপি উইমেন্স ডে। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, অর্পিতা সরকারের কলমে নীল গাউনের মেয়েটা। আচ্ছা দাদা, বলছি মানে এই রাস্তাটা তো আমি সেভাবে চিনি না। আপনি কি অন্য কোনো শর্টকাট রাস্তা দিয়ে আমায় নিয়ে যাচ্ছেন? আমাকে কিন্তু টাইমে অফিসে পৌঁছতেই হবে। আজকেই ফার্স্ট ডে, টাইমে জয়েন না করলে জবটাই হয়তো আর থাকবে না। ড্রাইভার মুচকি হেসে বলল, আরে ম্যাডাম, এত কেন চিন্তা করছেন? আমি আপনাকে জাস্ট উড়িয়ে নিয়ে যাব বলি রাস্তাটা ধরলাম। ওদিকে তো ট্রাফিকে শেষ করে দেবে। মোবাইলটা চেক করতে গিয়ে দেখলো নেটওয়ার্ক নেই। যা বাবা, এই নির্জন মতো রাস্তাটাতে কি নেটওয়ার্কও থাকে না? সেলফি ক্যামেরায় নিজেকে আরেকবার দেখে নিল অনিশা। একটা অনামী প্রাইভেট কোম্পানির রিসেপশনিস্ট হিসেবে জয়েন করতে চলেছে ও। স্যালারি মন্দ দেবে না, তবে কোম্পানিটা একেবারেই নতুন। কিন্তু এই মুহূর্তে জবটা ওর খুব দরকার। চোখে মুখে একটা উদ্বেগ কাজ করছে যেন। সেলফি ক্যামেরায় সেটা ধরা পড়ছে। বিধান বারবার বলেছে, স্মার্টনেসটাই কিন্তু সম্বল এইসব জবে। তোমাকে টেক্কা দেওয়ার জন্য 10 জন লাইনে আছে। তাদের সামনে দিয়ে যখন জবটা পেয়েছ তখন সেটা ঠিকভাবে করার চেষ্টা করো। অফিসের অ্যাড্রেসটা আরেকবার দেখে নিল। বিধান বলেছিল আজ আসবে ওর সাথে, কিন্তু ওর একটা ইন্টারভিউ পড়ে গেছে আজ, তাই আর আসতে পারল না। আসলে বারাসাতের দিকের এই রাস্তাগুলোতে কোনোদিনই তেমন আসেনি অনিশা, তবে শুনেছিল স্টেশন থেকে নেমে ট্যাক্সিতে মিনিট 15, অন্যদিন অটোতে যাবে। আজ ফার্স্ট ডে বলেই 200 টাকা খরচ করে ট্যাক্সি নিল। একটা চাকরি খুব দরকার ওর। বিধান এখনো বেকার, অথচ অনিশার বাড়িতে বিয়ের যোগাযোগ শুরু করেছে। একটা জব জোটাতে পারলেই আপাতত বিয়েটা থামিয়ে দেবে অনিশা, বিধানের জন্য অপেক্ষা করবে। সেই জন্যই তড়িঘড়ি রিসেপশনিস্টের জবটা নিয়েছে ও। বিধান আর ওর সম্পর্ক প্রায় বছর 5 বাড়িতে না বুঝলেও অনিশা জানে বিধানকে ছাড়া জীবন চালানো সত্যিই অসম্ভব। ম্যাডাম, আপনার অ্যাড্রেস এসে গেছে। ওই যে হলদে রঙের ফ্ল্যাটটা দেখছেন, ওইটা। অনিশার মনে খটকাটা লাগলো। বাড়ি? এটা তো একটা শোরুম গুছের হওয়ার কথা। আজকাল অবশ্য ফ্ল্যাটের একটা ফ্লোর জুড়ে অফিস করে রাখছে। ড্রাইভার বলল, ম্যাডাম নামুন, আমার ভাড়া ধরতে হবে।
একটা বন্ধ ঘরে পরপর 3 জন ওকে পিষছে। শরীরে কোনো ক্ষমতা নেই ওর, বাধা দেবার ক্ষমতাটুকু নেই। চোখের সামনে স্বপ্নগুলোর মৃত্যু দেখছে ও। বিতানের হাতের লালচে সিঁদুর ফ্যাকাশে হয়ে গেছে। জনিপথে অসহ্য যন্ত্রণা, গোটা শরীরটা কারা যেন খুবলে খাচ্ছে। ট্যাক্সি থেকে নামার মুহূর্তে কি যে হলো বুঝতে পারল না অনিশা। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে বিতানের মুখটা মনে করার চেষ্টা করল। ইন্টারভিউ থেকে বেরিয়ে বারবার কল করছে অনিশাকে, কিছুতেই ফোনে পাচ্ছে না বিতান। কথা ছিল অফিস থেকে বেরোনোর পরেই কল করবে ও, একসাথে শেয়ার করবে দুজনের আজকের অভিজ্ঞতা। ভাবতে ভাবতেই রাস্তা বেরোচ্ছিল বিতান। ফোনটা বেজে উঠতেই মুখে হাসি ফুটল। যাক, মহারানীর খেয়াল হয়েছে। স্ক্রিনে ফুটে উঠেছে আননোন একটা নাম্বার। ফোনটা রিসিভ করতেই গম্ভীর গলায় একজন বললেন, মিস্টার বিতান, আমি এসআই পান্ডে বলছি। একবার বারাসাত এলাকায় আসতে হবে আপনাকে, একটা বডি শনাক্ত করতে। তার ফোনের লাস্ট ডায়াল নাম্বারে আপনার নাম রয়েছে। বিতান কিছুই বুঝতে পারছে না, ভাঙা গলায় বলল, আর কার বডি? কি হয়েছে? গ্যাংরেপ। আসুন আপনি। বুকটা কেঁপে উঠল বিতানের। আজ তো বারাসাতের ওদিকে অনিশা যাওয়ার কথা। ওর নতুন অফিস নাকি ওদিকে, আর ভাবতে পারছে না। পুলিশ ঘিরে রেখেছে বডিটাকে। বিতানের খুব পরিচিত সাদা চুড়িদারটার রং এখন লাল। অনিশার ঠান্ডা শরীরটা দেখেই শিউরে উঠল। অফিসার বলল, আপনি যে অ্যাড্রেস বলছেন সেটা তো এখনো 1 কিলোমিটার মতো দূরে, একটা ঘড়ি সানগ্লাসের শোরুম। তাহলে উনি এখানে কেন এলেন? বডি পোস্টমর্টেম করতে চলে গেল। বিতান অনিশার বাবার নাম্বারটা দিল অফিসারকে, ওকেও থানায় যেতে হবে। নিজেদের কল্পিত ঘরের নীলচে পর্দার ছবিটা চোখের সামনে ভাসছে। অনিশার আদুরে গলাটা কানের কাছে শুনতে পাচ্ছে বিতান। অসহায়ের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। শূন্য সেই দৃষ্টিতে হারানোর যন্ত্রণা। কেন যে আজ ও এলো না অনিশার সাথে? ইন্টারভিউ তো জীবনে অনেক দিল, আজও তো স্বপ্ন পূরণের চাবিটা পেল না হাতে। যদি ওর একটা চাকরি হয়ে যেত তাহলে অনিশা 7 তাড়াতাড়ি জবটার জন্য পাগল হতো না। সব ওর ব্যর্থতা। আর যদি অনিশার সাথে আসতো তাহলে? মেয়েটা অপরিচিত জায়গায় যাওয়ার আগে একটু ভয়ই ছিল। নিজের চুলের মুঠি ঝাঁকিয়ে জোরে টান দিল বিতান। অসহায় আক্রোশে নিজের উপরই রাগ হচ্ছে। সামান্য ভুলের জন্য হারিয়ে ফেলল অনিশাকে। অনিশা আর ওর জীবনে নেই ভাবতেই চারিদিকটা ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে যেন। কিন্তু ও যে অ্যাড্রেস বলেছিল সেটা তো এই জায়গা নয়, আরো কিছুটা দূরে। বারাসাত স্টেশন থেকে ট্যাক্সি ধরার কথা ছিল। ভাবনাগুলো জট পাকাচ্ছিল। থানায় গিয়ে ওর বাবা মায়ের মুখোমুখি হতে হবে। এমনিতেই বেকার বিতানকে একেবারেই পছন্দ না ওর বাবা। মেয়ের অন্যত্র বিয়ের কথা ভাবছিল ওর বাবা। হয়তো বিতানকেই দোষারোপ করবে। এসব ভাবনার থেকেও বড় হয়ে দাঁড়াচ্ছে অনিশার অনুপস্থিতি। কি করে বাঁচবে বিতান বাকি জীবনটা? একবার যদি ওর খুনিকে সামনে পেত তাহলে তাকে জিজ্ঞেস করতো বিতান,
ওরা ঠিক কি ক্ষতি করেছিল তার? আনমনে অনিশ্বার মৃতদেহ পড়ে থাকা জায়গাটার দিকে অপলক তাকিয়ে থাকলো বিধান। দাদা শোন না, আমাকে এই ড্রেসটা এনে দিবি? খুব পছন্দ হয়েছে আমার। দেখ রুমি, আপাতত আমি তোর বিয়ের জন্য টাকা জমাচ্ছি। বাবার অসুখের খরচ, এখন এমন অবুঝ হলে হয়? এসব ড্রেস পরে বড়লোকের মেয়েরা। তোর দাদা তো এত বড় চাকরি করে না রে। তোর কি এত স্বাদ থাকতে আছে? রুমির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। দাদা কিছু বললেই সেই ছোট থেকে অভিমানী মেয়েটা নোনতা জলে ভাসিয়ে ফেলে গাল থেকে চিবুক। শ্যামল ভাতে ডালটা মেখে বলল, বেশ বেশ, কাঁদতে হবে না। বল কত টাকা লাগবে? বোনের বিয়ের জন্য প্রতি মাসে টাকা জমায় শ্যামল। বোনটাকে পড়াচ্ছেও। বিয়ে পাশ করবে এই বছরই। পাশটা করলেই ভালো পাত্র দেখে বড় বাড়িতে বিয়ে দেবে বোনে। আজকাল টাকা থাকলে সব হয়। বড় বাড়ি, ভালো পাত্র, সব সব কেনা যায় টাকায়। ওদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে রুমির বিয়ে দেবে না। এমন সুন্দরী পুতুল পুতুল মেয়েটা ওদের মতো ঘরে বড্ড বেমানা। রুমির কোনো রাজপ্রাসাদে জন্ম হওয়া উচিত ছিল। শ্যামলের মতো কালো নয়, ধবধবে ফর্সা, টানা টানা চোখের মেয়েটা যে ও নিজের বোন, ভাবতেই অবাক লাগে। ও সঙ্গে গর্ব হয়। রুমির টাকাটা হাতে নিয়ে নাচতে নাচতে চলে গেল। গাউন নাকি কিনবে, কোথায় নাকি গাউন পরে যেতে হবে। কি যে সব বলে গেল, মাথার উপর দিয়ে চলে গেল। শুধুমাত্র নাম সই করতে পারা শ্যামল এত বোঝে না। ও শুধু একটাই কথা বোঝে, ওদের এই গরিবী হঠাতে অনেক অনেক টাকা চাই। পকেটে টাকা থাকলেই সম্মান বাড়বে। বোনের ভালো ঘরে বিয়ে হবে, বাবাকে ভালো ডাক্তার দেখাতে পারবে, মায়ের জন্য ভালো শাড়ি কিনতে পারবে, গোছানো সংসার করতে পারবে। ও ভয়ে ভয়ে টিভিটা অন করলো। নিউজের চ্যানেলে বলছে খবরটা। আনিশা রায় নামের একটি বছর বয়সের মেয়ের মৃতদেহ পাওয়া গেছে বারাসাতের একটা গলিতে। পুলিশ সন্দেহ করছে গ্যাংরেপ। মেয়েটির উদ্বি বিতান সেন বলেছেন, আনিশার আজ চাকরিতে জয়েনিং ডেট ছিল। 9:10 ওর সাথে কথাও হয়েছিল আনিশার। তারপর নেটওয়ার্ক প্রবলেমের জন্য আর ফোনে আনিশাকে পায়নি বিতান। আনিশার বাবা বলেছেন, মেয়ে নাকি জেদ করেই এই চাকরিতে জয়েন করেছিল। কোম্পানিতে খোঁজ নিয়ে জানা গেছে, আনিশার আজ জয়েনিং ডেট থাকলেও সে পৌঁছায়নি অফিসে। কেন আনিশা অফিসে না গিয়ে মাঝ রাস্তায় পৌঁছেছিল, সেটাই একটা বড় প্রশ্ন। পুলিশ তদন্ত করছে। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে খুব ধীরে ধীরে। সকালে দেখা মেয়েটার মুখটা মনে পড়ে যাচ্ছে। ও বারবার আকুতি মেশানো গলাটা মনে পড়ে যাচ্ছে। ভুল করেছে শ্যামল, ভয়ানক ভুল করেছে। ও জানে ও ভুল করছে, কিন্তু নিরুপায়। অতগুলো টাকার লোভও ত্যাগ করতে পারবে না। তাছাড়া দেশময় যে রেপগুলো হচ্ছে, সবগুলোর সাথে তো ও জড়িত না, তাও তো হচ্ছে। নিজের দোষ খলনের চেষ্টা করলো শ্যামল। মেয়েটার নাকে যখন ক্লোরোফর্মটা চেপে ধরেছিল রুমাল দিয়ে, তখন কেউ দেখে নেয়নি তো? ভয় ভয় করছে ওর। ভাবনাটা শেষ হওয়ার আগেই ফোনটা বেজে উঠল। কেঁপে উঠল শ্যামল। পুলিশ না তো? আজকাল নাকি ইন্টারনেটের যুগে
প্রচুর খুনি ধরা পড়ে যাচ্ছে। মেয়েটার ফোনটা বোধহয় মেয়েটার প্যান্টের পকেটে ছিল, না হলে পুলিশ পেল কি করে? শ্যামল কি তবে ধরা পড়ে গেল? ফোনটা রিসিভ করতেই পরিচিত কণ্ঠস্বর। উৎপল সাহা ভারিক্কি গলায় বলল, ভবিষ্যতে বডিটা আরেকটু দূরে নিয়ে গিয়ে ফেলবে, বুঝেছ? আর শোনো, আজ একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে কাগজে, মডেলিংয়ের জন্য মেয়ে চাই। বুঝতেই পারছো অনেকেই আসবে। তুমি ছাড়াও আরও গোটা চারেক ট্যাক্সিওয়ালাকে ফিট করা হয়েছে ওই চত্বরে, তার মধ্যে তুমিও আছো। তো ইনস্ট্রাকশনে বলাই আছে স্টেশনে নেমে সোজা ডান দিকে আসতে হবে। তোমরা ওখানেই থাকবে, ঠিক আছে? আর শোনো, ট্যাক্সির রেটটা কিন্তু সবার থেকে কম নেবে। আর আরেকটা কথা, ডান দিকে চেপে রাখবে ট্যাক্সিটা। শ্যামল ঠান্ডা গলায় বলল, কিন্তু স্যার, এভাবে কাগজে বিজ্ঞাপন দিলে তো প্রমাণ থেকে যাবে। উৎপল হেসে বলল, হ্যাঁ, অ্যাড কোম্পানির মালিকের নাম উৎপল সাহা নয়, পূর্ণদেব রাঠোর। বাঙালি নয় কিন্তু, ছদ্মনাম আর ছদ্মবেশ দুটোতেই আমি অভ্যস্ত। শ্যামল জানে এই অল্প বয়সী ছেলেগুলো ওই বাড়ি দুটোতে যায়। সামনে কোনো একটা অনলাইন বিজনেস টাইপের কিছু করে। আসলে ছেলেগুলো মোটা টাকার বিনিময়ে অল্প বয়সী মেয়েগুলোকে রেপ করে। উৎপল সাহার মতে রেপের মতো আনন্দ নাকি আর কিছুতেই নেই। তাই তো শান্তিতে রেপ করবে বলে ছেলেগুলো এত টাকা পেমেন্ট করে। এই লোকটার সাথে মাস 5 আগে পরিচয় হয়েছিল শ্যামলের। তখন অটো চালাতো। লোকটার অটোতে উঠেই বলেছিল, গাড়ি কিনবে? ও আমি টাকার ব্যবস্থা করে দেব। মাঝে মাঝে আমারও 2-1টা কাজ করে দিতে হবে, কিন্তু একটু নিরিবিলি জায়গায় গোটা 2-3 তলা ফ্ল্যাট বানিয়েছি, শহর ছেড়ে দূরে। মাঝে মধ্যে 2-1টা কাস্টমার কিন্তু পৌঁছে দিতে হবে আমার ওখানে। শ্যামল ট্যাক্সি কেনার স্বপ্নে বিভোর হয়ে বলেছিল, যা বলবেন করব স্যার। ক্যাশ টাকায় নিজের নামে গাড়িটা কিনেছিল শ্যামল। লোকটা বলেছিল, কাস্টমার তুমি ঠিক করবে। এই ধরো স্টেশনে নেমে সঠিক ঠিকানা জানে না, অল্প বয়সী কচি মেয়ে, তাদের সোজা নিয়ে যাবে আমার ঠিকানায়, বাকিটা আমি বুঝে নেব। অনিশাকে ছাড়া আরো 2টো মেয়েকে পৌঁছে দিয়েছিল উৎপল সাহার অ্যাড্রেসে। কিন্তু আস্তে আস্তে ওকে মাকড়সার জালে জড়িয়ে ফেলছে উৎপল সাহা। অনিশাকে পৌঁছে দেবার 2 ঘন্টা পরে ফোন করে বলেছিল, এবারে তোমায় আর একটা কাজ করতে হবে, এই বডিটাকে জঙ্গলে ফেলে দিতে হবে। এর জন্য অবশ্য তুমি মোটা টাকা পাবে। শ্যামলের দারিদ্র্যের হাঁ করা সংসার আর অনেক স্বপ্ন দেখা 2টো চোখ ভৌতিকের হিসেব কষেনি। টাকার বিনিময়ে অনিশার বডিটা ফেলে দিয়েছিল ঝোপের ধারে। উৎপল সাহা গম্ভীর গলায় বলল, পরের বার থেকে বডিটা দূরে নিয়ে গিয়ে ফেলবে, বারাসাতের মধ্যে নয়। কথাটা যেন মাথায় থাকে। আর সঙ্গে ফোন বা অ্যাড্রেস প্রুফ থাকলে সেটাও আলাদা জায়গায় ফেলবে, বুঝতে পেরেছ? পুলিশ যেন কোনোভাবেই বডি শনাক্ত করতে না পারে, এটা মাথায় রাখতে হবে। আর শোনো, আরও 4 জন ড্রাইভার কাস্টমার আনলেও কাজ মিটলে নিয়ে যাবে তুমি। কিন্তু কাজ মিটলে নিয়ে যাবে, বুঝলে? তুমি আমার বড্ড কাছের যে, সবাইকে এখন ভরসা করা যায় না। আগামীকাল থেকেই ওই মডেলিংয়ের টোপে পড়া মেয়েগুলো আসবে, সাবধানে সব কাজ সারবে। মডেলিংয়ের বিজ্ঞাপনটা বেশ কার্যকরী হয়েছে বুঝতে পারছে শ্যামল। কাজে লেগে গেছে শ্যামল। এই নিয়ে জনাচারেককে পৌঁছে দিয়েছে ওই ডেরায়। আর কে যে নিযুক্ত হয়েছে সেটা বুঝতেও পারছে না শ্যামল। এদিক ওদিক তাকিয়ে বাকি ট্যাক্সি ড্রাইভারগুলো মুখ পরক করছিল। না, কাউকে দেখে বোঝার উপায় নেই
কাকে উৎপল সাহা নিযুক্ত করেছে। ওর এবেলার কাজ শেষ, আবার সন্ধে নামলে যেতে হবে। বডি অথবা মেয়েগুলোকে আধমোড়া করে রাখবে ওরাই, সেগুলোকে ফেলে দিয়ে আসতে হবে অন্য কোথাও। কোথায় ফেলবে সেটাই ভাবছিল শ্যামল। আচ্ছা, পুকুরে ফেললে কেমন হয়? প্রমাণ লোপাট হয়ে যাবে সারা রাত জলে ডুবে থাকলে। বাথরুম থেকে বেরোনোর সময় টিনের দরজাটা ফটফট করে আওয়াজ তুলল। এই কাজটা হলেই অনেকগুলো টাকা পাবে শ্যামল। একটা পাকা বাথরুম করে নেবে ঘরের লাগোয়া। মা বোনের জন্য খুব দরকার। পাশের বাড়ির উদয় বলে ছেলেটা প্রায় দোতলা থেকে তাকিয়ে থাকে রুমির দিকে। উঠোন পেরিয়ে বাথরুমে যেতে হয়। কখনো হয়তো ভিজে কাপড়ই বেরিয়ে আসে রুম। চারিদিকে উৎপল সাহারা ঘুরছে যেন শকুনের নজর নিয়ে। মা বেশ জোরেই বলল, ভাত দিয়েছি, খেয়ে নে। আর শোন, পাল কাকু বলছিল একটা সম্বন্ধ এনেছে রুমির জন্য। ছেলে সরকারি চাকরি করে, এ সপ্তাহেই দেখতে আসবে বলছিল। শ্যামল ঘাড় নেড়ে বলল, সে তো ভালো খবর। ওর কথা শেষ হওয়ার আগেই রুমি এসে কোমরে হাত দিয়ে বলল, না, আমি এক্ষুনি বিয়ে করব না। আমি আরো পড়বো, চাকরি করব, দাদার পাশে দাঁড়াবো। বোনের কথায় শ্যামলের চোখে জল এসে গেল। যাক, এতদিনের সব ভুলটিকে হিসেব মিলেছে। রুমি দাদাকে ভালোবাসে, ওর পাশে দাঁড়াতে চায়। শ্যামল হাসতে হাসতে বলল, মহারানীর ইচ্ছাই শেষ কথা। পাল কাকুকে বলো কদিন অপেক্ষা করতে। মা গজগজ করতে করতে ঘরে ঢুকে গেল। মেয়ে মানুষের এত বার ভালো নয়, বুঝলি? দেখিস না খবরে প্রায় ধর্ষণ হচ্ছে এদিক ওদিক। আমাদের বারাসাতেই তো দিন দুয়েক আগে একটা মেয়েকে পাওয়া গেছে, কারা যেন খুন করে ফেলে রেখে গেছে। শোন শ্যামল, বোনের বিয়ে দিয়ে দে, এই বলে দিলাম। মা বাবা বোন যদি জানতো ওই ঝোপের ধারে মেয়েটার খুনের পিছনে বেশিরভাগ হাতটা শ্যামলে, তাহলে হয়তো ওরা বেশি টাকা রোজগার করা ছেলের মুখে থুথু ছিটিয়ে দিত। মা এমনিতেই বলে, সৎ পথে থাকবি, নুন ভাত খাবি, শান্তিতে ঘুমাবি। গাটা কেমন গুলি উঠল শ্যামলের। নীলচে রঙের পা পর্যন্ত সুন্দর পোশাক পরে রুমি এসে সামনে দাঁড়িয়ে বলল, দেখ দাদা, এটাই কিনেছি। আমার সব বন্ধুদের এরকম আছে। পুরবীর বার্থডে পার্টিতে সবাই এই ড্রেসটাই পরবে। শ্যামলের বুকের ভিতরে যন্ত্রণাটা একটু একটু করে কমছে। রুমির মুখের হাসি দেখে যন্ত্রণাটা লাঘব হলো। আচ্ছা, ওই মেয়েগুলোও তো কারোর মেয়ে, কারোর বোন। ঘুমিয়ে থাকা বিবেকটা আবার রক্তাক্ত করতে চাইছে শ্যামলকে। ও আনমনেই বলল, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বুঝলি রুমি? পাল্টে ফেলবো জীবনটা, বাঁচবো, বুঝলি? শান্তিতে বাঁচবো আমরা। রুমি ছুটে চলে গেল ঘরে। নিজের নতুন পোশাক আর মিষ্টি জীবন ব্যস্ত সে, তাই দেখতে পেল না শ্যামলের চোখের অপরাধ বোধটা। কিন্তু টাকা চাইল। তাছাড়া উৎপল সাহাকে এত সহজে ছাড়বেও না। কখন যে ভাবতে ভাবতে চোখ দুটো লেগে গিয়েছিল কে জানে। কদিনের পরিশ্রমে ক্লান্ত শ্যামল। অনিশার মৃত্যুর পর কয়েকটা রাত বিনিদ্র কেটেছিল শ্যামলের। ফোনের আওয়াজে ধরফর করে উঠে দেখল ঘড়িতে সন্ধ্যে 6টা বাজে। উৎপল সাহার মিসড কল রয়েছে গোটা দুয়েক। ফোনটা রিসিভ করতেই বিরক্ত গলায় বলল, নাক ডাকিয়ে ঘুমাচ্ছ নাকি? 8 ঘন্টার মধ্যে চলে আসো। 3টাকে কিন্তু ফেলতে হবে, মনে রাখো 3 জায়গায় ফেলবে, পুলিশ যেন কিছুতেই ট্রেস করতে না পারে। শ্যামল জামাটা গায়ে চাপিয়ে বেরিয়ে গেল। ঘরের ভিতর থেকে সিরিয়ালের আওয়াজ। বাবা মা সিরিয়াল দেখছে মন দিয়ে। ওদের কিছু না বলেই বেরিয়ে এলো শ্যামল। জোরে ট্যাক্সিটা চালাচ্ছিল শ্যামল। আবার ফোনটা বাজছে। উৎপল সাহা ফ্ল্যাটের কাছাকাছি চলে এসছে শ্যামল।
গাড়িটা দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করলো। দাদা, তুই কোথায় রে? বাড়িতে নাকি স্ট্যান্ডে? দেখ না, একটা ট্যাক্সি ড্রাইভার আমাদের ভুলভাল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মডেলিং এর জন্য একটা অ্যাড্রেস দিয়েছিলাম, এই যে কোথায় নিয়ে যাচ্ছে, এদিকে কখনো আসিনি। আমি আর উর্মি আছি। দাদা, এই দাদা, দাদা। শ্যামল জানে ওই রাস্তায় নেটওয়ার্ক প্রবলেম হয়। খালপাড়ের রাস্তাটা ধরেছে ড্রাইভারটা, তার মানে উৎপলের নিজস্ব অফিসে নিয়ে যাচ্ছে ওদেরকে। ওটাই শর্টকাট রাস্তা। শ্যামল চিৎকার করে বলল, রুমি নেমে পড়, যাস না, ওরা তোদের খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। শুনতে পেল না রুমি। শ্যামল পাগলের মতো ওইদিকে গাড়ি চালাচ্ছিল। রুমিকে বাঁচাতেই হবে, ওর জীবনটা শেষ হতে দেবে না শ্যামল। এদিকে উৎপল সাহার ফোন আসছে। ফোনটা রিসিভ করতেই শ্যামল বলল, হ্যালো স্যার, আমার বোনকে তুলেছে আপনার কোনো একটা ট্যাক্সি ড্রাইভার। হাত জোর করছি স্যার, ওকে বাঁচান। আপনি যা বলবেন আমি করব, আপনি যা বলবেন করব। উৎপল বলল, এক্ষুনি হোয়াটসঅ্যাপে বোনের ছবি পাঠাও। 3 বার সেন্ড করে অবশেষে রুমির ছবিটা পাঠাতে পারল শ্যামল। নেটওয়ার্ক প্রবলেম। উৎপল সাহা বলল, নিশ্চিন্তে থাকো, আমি ফোন করে দিচ্ছি বাকিদের। কার ট্যাক্সিতে তোমার বোন আছে আমি দেখছি। শ্যামল স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির মুখ ঘুরিয়ে চলল উৎপল সাহা হলদে ফ্ল্যাটের দিকে। ওখান থেকে বডিগুলোকে তুলতে হবে, তেমনই নির্দেশ দিল উৎপল। কাজটা শেষ করে রুমির ফোনে আবার ফোন করলো শ্যামল। নট রিচেবল বলছে। কোথায় গেল মেয়েটা? আবার উৎপল সাহাকে কল করলো শ্যামল। উদ্বিগ্ন হয়ে বলল, স্যার রুমি কোথায়? কেন ফোনে পাচ্ছি না ওকে? উৎপল বেশ অভয় দিয়েই বলল, আরে তোমার বোন ঠিক আছে, তুমি আমার নতুন ফ্ল্যাটে এসো, আরও দুজনকে তুলবে এখান থেকে। আর ওদিকের বডিগুলো ফেলেছো তো? ওই অনিশার মতো ভুল হয়নি তো এবার? হ্যাঁ, রেল লাইনে ফেলে দাও আর পুকুরে ফেলো। আজকের কাজটা কমপ্লিট হলেই পাবে অনেক টাকা। উৎপলের বলে দেওয়া ঠিকানায় পৌঁছে গেল শ্যামল। উৎপলের এই অফিসটা বেশ দূরে, প্রায় ঘন্টাখানেক লাগলো। রাত তখন 10টার কাঁটা ছাড়িয়ে দ্রুত ছুটছে। ওর গাড়িটা উৎপলের অফিস কাম ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই উৎপলের ভাড়া করা লোকগুলো দুটো মেয়েকে তুলে দিল শ্যামলের গাড়িতে। অন্ধকার চারদিক, আলো জ্বালানো নিষেধ। ফাঁকা রাস্তায় হু হু করে ছুটছে শ্যামলের ট্যাক্সি। আচমকা গলার কাছে একটা হাত। শ্বাসরোধ করে দিতে চাইছে শ্যামলে। গাড়ির ব্রেক কষে দাঁড়াতে আধো অন্ধকারে দেখল নীল গাউন পরা একটা মেয়ে। ক্ষত বিক্ষত মুখটা, খুব পরিচিত মুখটা। সেই ছোট্ট থেকে এই মুখটার দিকে পরম স্নেহে তাকিয়ে থাকতো শ্যামল। হেসে গলায় রুমি বলল, উর্মিকে ওরা মেরে ফেললো রে দাদা। তোর ওই বসকে যখন তুই ফোন করলি, আমি আর উর্মি তখন ওর সামনে বসে একটা বন্ধ ঘরে শুনশান পরিবেশে বসে শুনছিলাম তোর সাথে বলা ওই কথাগুলো। দুপুরে দেখা নীল রঙের গাউন পরা মেয়েটার মুখটা চোখের সামনে ভাসছিল শ্যামলের। নিষ্পাপ দুটো চোখে অনেক মূল্যবান নির্বোধ স্বপ্ন আঁকা ছিল। এখন তার চোখ দুটোতে ঘৃণার আগুন জ্বলছে। শ্যামল প্রায় কোঁকিয়ে বলে উঠল, রুমি শোন, উৎপল মিথ্যে বলেছে তোকে, উৎপল মিথ্যে বলেছে। আমি ওকে বলেছিলাম তোর যেন কোনো ক্ষতি না হয়। রুমি রুক্ষ গলায় বলল, চুপ, এক্কেবারে চুপ, নামটা উচ্চারণ করবি না আমার। দিন সাথে মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে গেল রুমি। পুলিশের কাছে নিজের রেপের ঘটনাটা বললেও চেপে গেল নিজের দাদার কথাটা। পুলিশ যদিও উৎপল সাহার বডি এখনো খুঁজে পায়নি। শ্যামল জানে কেউ খুঁজে পাবে না উৎপল সাহার বডি। রুমিকে নার্সিং হোমে ভর্তি করে দিয়েই ওই ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিল শ্যামল। লোক জানাজানি হওয়ার আগেই বডিটা সরিয়ে দিয়েছিল।
তখন মধ্যরাতের নিস্তব্ধতা ছিল চারিদিকে। কাস্টমাররা ফিরে গিয়েছিল বাড়ি। উৎপলের ভাড়া করা লোকগুলো ছিল না। জনবিহীন ফ্ল্যাটে ঢুকে খাটের নিচ থেকে টেনে বের করেছিল উৎপলের বডিটা। মাথায় ঘুরছিল একটাই কথা, রুমি যেন কোনোভাবেই খুনের দায় না পড়ে। কিন্তু নার্সিংহোমের বেডে রুমির চোখের দিকে তাকাতে শ্যামল বুঝেছে রুমি যেন বোঝাতে চাইছে দাদার জন্যই এসব হলো। রুমি অসহায়ভাবে হাসতে হাসতে বলেছে, দাদা তুই কেন ছিলিস না ওই রেপিস্টদের দলে? তাহলে নিজের বোনের শরীরটাও চিনে যেতিস। ছোট থেকে যাকে বড় করলি তাকে ভোগ করতে পারতিস তুই নিজেও। কথাগুলো শোনার পর থেকেই শ্যামল একেবারে নিশ্চুপ হয়ে গেল। কথা বলে না, শুধু বন্ধকারের মধ্যে হাউমাউ করে কাঁদে আর হাসে। রুমি কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে শুরু করে দিয়েছিল বেঁচে থাকার লড়াই। রুমি অনেক চেষ্টায় দাদার গাড়িটা চালাতে শিখেছে। স্ট্যান্ডে এখন ছেলে ড্রাইভারদের সাথে রুমির গাড়িটাও থাকে। বারাসাত স্টেশনে নেমে বেশিরভাগ মেয়েরা এখন রুমিকেই খোঁজে। রুমির ডান গালে একটা গভীর ক্ষত আছে। সেই রাতে কোনো পিশাচ ওর গালে ক্ষতটা করে দিয়েছিল। ওই ক্ষতটাই রুমির শক্তি। মনে মনে বলে, আমার হারানোর কিচ্ছু নেই। ক্ষতটাতে হাত বুলিয়ে গাড়িতে স্টার্ট দিল রুমি। বেশি করে খাটতে হবে, বাবার ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে। দাদাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছে অনেকে। না, দেখায়নি রুমি। দাদাকে জেলেও পাঠায়নি। উর্মির মৃত্যু নিজের স্বপ্নগুলো মৃত্যু ঘটেছে যে মানুষটার জন্য তার তিল তিল করে নিঃশেষ হওয়া দেখতে চায় ও। দাদা না, শ্যামল রুমির চোখে শুধুই খুনির সাহায্যকারী। দাদা মাঝে মাঝে ঘরের মধ্যে চিৎকার করে বলে, রক্ত রক্ত, পাপ পাপ, রক্ত পাপ। রুমি মনে মনে বলে, এই জন্মেই তোর পাপ শোধ হোক দাদা, শুদ্ধ হয়ে যা তুই। কোথায় নামবেন ম্যাডাম? অল্প বয়সী মেয়েটি বলল, আমি এই দিকটা সেরকম আসিনি, অ্যাড্রেসটা দেখবেন? রুমি বলল, চলুন আপনাকে ভিতরে দিয়ে আসি। অচেনা জায়গায় একা যাওয়া ঠিক নয়। মনে মনে বলল, যদি একটা মেয়েকেও বাঁচাতে পারি। মেয়েটি এক মুখ হেসে বলল, থ্যাংক ইউ দিদি। এই তো প্রাপ্তি, দিনের শেষে এই তো পাওনা। প্যাসেঞ্জারদের ভরসার জায়গাটা করে নিতে পেরেছে রুমি। কদিন আগেই আবার কাগজের নাম উঠেছে রুমি। একজন বয়স্ক লোকের 2 লক্ষ টাকার গয়নার ব্যাগটা থানায় গিয়ে ফেরত দিয়ে এসেছিল। ও ট্যাক্সিতে ফেলে রেখে চলে গিয়েছিলেন ভদ্রলোক। কাগজের লোকেরা এসে ওর ছবি তুলে নিয়ে গেছে। ভদ্রলোক ওর হাতে বেশ কিছু টাকা দিয়ে বলেছে, ভালো থেকো মা। ভালো আছে রুমি, সব হারিয়ে ভালো আছে। হারানোর ভয় নেই আর, বরং বাঁচার তাগিদ আছে। মাঝে মাঝে রুমি ভাবে, আদৌ কি কিছু হারিয়েছে ও? কতগুলো নরকের কীট ওকে কামড়ে আছড়ে দিয়েছিল, কিন্তু পাল্টে ফেলতে পেরেছে কি রুমির ভিতরে বেঁচে থাকা নারীটাকে? উত্তর নিজেই পেয়েছে, না পারেনি। পারেনি বলেই বোধহয় শেষ হয়ে যায়নি রুমি। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সে আদুরে রুমিটা এখন লোহার মতো শক্ত। আগুনে পুড়িয়ে নিজেকে ইস্পাতের মতো ধারালো করেছে। সহজে হারবে না। রুমি পেরেছে, নিজেকে বাঁচিয়ে তুলতে পেরেছে। জোরে হর্ন দিয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে রুমি বলল, মরতে ইচ্ছে আছে নাকি ভাই, এত জোরে বাইক চালাচ্ছ? রুমি এরকম উচ্ছল ঝর্ণার মতো অপ্রতিরোধ ওর গতি। এক ডাকে রুমি ড্রাইভার দিদিকে এখন সবাই চেনে। সেদিনও এক প্যাসেঞ্জারকে নিয়ে গাড়িতে স্টার্ট দিয়েছিল রুমি। কোথায় যাবে জিজ্ঞেস করতেই ছেলেটি আনমনে বলল, বছর খানেক আগে অনিশা নামের একটা মেয়ে খুন হয়েছিল এই চত্বরে, জানেন? আমাকে ওই স্পটে একটু নিয়ে যেতে পারবেন?
একটু থতমত খেয়ে রুমি বলল, আপনি কে? ছেলেটি করুণ গলায় বলল, আসলে আমি ওর খুব কাছের মানুষ ছিলাম। কাল আমি জব জয়েন করেছি। ও বলেছিল জব জয়েন করলেই ওকে যেন একটা গাউন কিনে দিই। রুমি গাড়িটাকে নিয়ে গিয়ে থামলো সেই স্পটে। অনিশার মৃত্যুর পরে এদিক দিয়ে লোকজনের যাতায়াত কমেই গেছে, তাছাড়া জায়গাটাও নিরিবিলি। রুমি বার দূরে গিয়েছিল গাড়ি নিয়ে এখান দিয়ে। ছেলেটা উদাসী চোখে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল ঝোপের ধারে সবজে ঘাসের উপরে। প্যাকেট ছিঁড়ে রাখলো একটা নীল রঙের গাউন। ফিস ফিস করে বলল, অনিশা, এটা তোমার। আবার গাড়িতে এসে চাপলো বিতান। রুমি বলল, অনিশার খুনিও শুনেছি মারা গেছে, তবে যে ওকে এখানে ফেলে রেখে গিয়েছিল তাকে দেখতে চান? বিতান মুঠো শক্ত করে সোজা হয়ে উঠে বসে বলল, চাই। আমি তো তাকেই দেখতে চাই। অবচেতনাতেও তাকেই আমি খুঁজি। রুমি নিজের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে বলল, চলুন। বন্ধ ঘরের জানলা দিয়ে বিতান দেখল রোগা কালো এক মুখ দাড়ি, মাথা ভর্তি চুলের জট পড়া লোকটা বিজ বিজ করে বলছে, রক্ত, পাপ, রক্ত, পাপ। বিতান বলল, পাগল হয়ে গেছে নাকি? রুমি বলল, চলুন আপনাকে স্টেশনে নামিয়ে দিয়ে আসি। এবার থেকে শান্তিতে ঘুমাবেন। আপনার অনিশার খুনিরা শাস্তি পেয়েছে। বিতান একটু হেসে বলল, ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে সত্যি দীর্ঘদিন পরে আমি একটু নিশ্চিন্তে ঘুমাবো। শুনছিলেন আমাদের আজকের গল্প অর্পিতা সরকারের কলমে নীল গাউনের মেয়েটা। যদি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প পাঠে আমি স্বর্ণাভ ভট্টাচার্য, অনিশার ভূমিকায় ঈশিকা, ড্রাইভার আমি স্বর্ণাভ, এসআই পান্ডের ভূমিকায় শুভম, বিতান এসকে রাজা মুন্না, শ্যামল শুভজিৎ, রুমির ভূমিকায় অমৃতা, রিপোর্টার কেয়া, উৎপলের ভূমিকায় প্রসূন এবং শ্যামলের মায়ের ভূমিকায় সুতপাদি, অল্প বয়সী মেয়ের ভূমিকায় মহুয়া। তাহলে দেখা হচ্ছে আবারও একটা এরকম রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি।